আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজ। আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে অটোক্যাডে ক্লাস নাম্বার 2। তো গত ক্লাসে আমি আপনাদেরকে কিভাবে আপনি ইন্টারফেসটা টোটালি মানে অটোক্যাড 7 এবং হচ্ছে যে অটোক্যাড 2021 কিরকম ইন্টারফেসটা কেমন আমি এটা দেখাইছি। তো আজকে হচ্ছে যে আমরা টোটাল কিভাবে ইন্টারফেসটা টোটাল দেখানোর পরে কিভাবে পেজ সেটআপ করবেন অথবা কাজটা কিভাবে শুরু করবেন সেটা আমরা আজকে আলোচনা করব বা দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে যে 2007, এটা হচ্ছে 2007 আর এটা হচ্ছে যে 2021। তো দুইটাই আমি ফেস সেটআপ করে দেখাবো, কিভাবে আপনি কাজটা শুরু করবেন সেটা আমি দেখাবো। তো তার জন্য আপনি দেখেন, প্রথমে হচ্ছে যে আমি যদি প্রথমে 2021টাই দেখাই, সেটা কিভাবে করবেন। আমরা সব সময় আমি বললাম যে যেই ভার্সনে হোক না কেন আপনি জাস্ট শর্ট কমান্ডের মাধ্যমে করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলা বলবো, দেন হচ্ছে এগুলো অবশ্যই দেখার পরে আপনি কি করবেন, নোট করে রাখবেন। তো প্রথম হচ্ছে যে স্টেপ নাম্বার 1 হচ্ছে যে আমি ইন্টার দিলাম ইউনিট সেটিং। দেখেন এখানে কাজ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউনিটটা সেটআপ করতে হবে। তো সেটা করার জন্য আপনি দেখেন এখান থেকে টাইপে গিয়ে ডেসিমেল, অর্থাৎ হচ্ছে আর্কিটেকচারাল ডেসিমেল এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কাজ করব। তো আর্কিটেকচারাল ডেসিমেল ইঞ্জিনিয়ারিং এ এখানে কোন সময় কোনটা ইউজ করবেন। দেখেন আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিংটা ইউজ করবেন হচ্ছে যে আপনি যখন ফিট এবং ইঞ্চিতে যখন কাজ করবেন ইউনিট, তখন হচ্ছে যে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কাজ করবেন। আর হচ্ছে যে যখন আপনি মিলিমিটার সেন্টিমিটার মিটার নিয়ে কাজ করবেন তখন হচ্ছে যে ডেসিমেল নিয়ে এখানে অবশ্যই নির্ধারণ করবেন। ওকে, তো দেখেন এখান থেকে আমি উদাহরণস্বরূপ আমি আর্কিটেকচারাল নিয়ে করতেছি, মানে ফিট এবং ইঞ্চিতে কাজ করতেছি, তার জন্য আমি আর্কিটেকচারাল সিলেক্ট করলাম। এরপরে প্রেসিশন দেখেন, এখানে হচ্ছে যে স্কেলটা আপনি চাইলে স্কেলকে ভাগ করতে পারবেন অথবা আপনি 0 ফিট 0 ইঞ্চি এটাও নির্ধারণ করতে পারবেন। তো আমি 0 ফিট 0 ইঞ্চি দিচ্ছি। আচ্ছা, এরপরে আর এখানে আপাতত কিছু না, এখানে আপনি ইঞ্চি যেটা দিবেন সেটাই আপনার কাজ করার সময় নির্ধারণ করবে। যেমন আমি যদি ইঞ্চি দিই, তখন যদি আমি ভুলে যদি কোনো মাপ দেই সেক্ষেত্রে আবার ইঞ্চিটাই ধরে নেবে, ফিট ধরবে না। ঠিক আছে, তো আমি এখানে ইঞ্চি রাখলাম আপাতত, ওকে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমি এই যে কিবোর্ডে এসকেপ প্রেস করে ওই কমান্ডটা বাদ দিলাম। স্টেপ নাম্বার 1 শেষ। এখন স্টেপ নাম্বার যদি আমি 1টা সেম ভাবে যদি 2007 এ দেখাই, মানে 2007 এ যদি দেখাই, সেম ভাবে দেখেন ইউ এন্ড ইন্টার দিলাম। এই যে এখান থেকে টাইপে ডেসিমেল, যদি আমি ডেসিমেল বললাম, আর্কিটেকচারাল বললাম, ইঞ্জিনিয়ারিং বললাম, আমি আর্কিটেকচারাল নিলাম। এখান থেকে 0 ফিট 0 ইঞ্চি দিলাম। ঠিক আছে, ওকে দিলাম। দেখেন আমার ইউনিটটা অলরেডি সেট আপ হয়ে গেছে। তাহলে সেমটাই, কোনোটাই আপনার পার্থক্য নাই। ঠিক আছে। আচ্ছা, তো তার মাঝখানে আমি একটা দেখাই, সেটা হচ্ছে যে আমার একটা কনস্ট্রাকশনের একটা ফেজ আছে, সেটা হচ্ছে যে বিন্দু ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন। আর একটা হচ্ছে যে আধুনিক বাড়িঘর ডিজাইন, এটা হচ্ছে যে আমার একটা গ্রুপ। ঠিক আছে, আর এটা একটা চ্যানেল, আর একটা চ্যানেল হচ্ছে আমার ক্রিয়েটিভ ডিজাইন। তো এটা তো আপনারা জানেন, তো পারলে অবশ্যই এখানে অ্যাড থাকেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি স্টেপ নাম্বার 2তে দেখাই। স্টেপ নাম্বার 2তে দেখানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ডাইমেনশন স্টাইল ম্যানেজার সেট করব। তো সেটার জন্য কি করব, ডি ইন্টার দেব। ডি শর্টকাট কমান্ড হচ্ছে যে ডি ইন্টার। ডি ইন্টার দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনি চাইলে নিউতে গিয়েও কাজ করতে পারবেন অথবা মডিফাইতে গিয়েও কাজ করতে পারবেন। তো আমরা এখান থেকে মডিফাইটা নির্ধারণ করলাম। এরপরে এখান থেকে ফাইবার ইউনিট, দেখেন এখান থেকে কোথায় যাব, ফাইবার ইউনিটে যাব। যাওয়ার পরে দেখেন ইউনিট ফরম্যাট এটা মনে রাখবেন, আপনি আগে যে ইউনিটটা নির্ধারণ করছেন, অর্থাৎ প্রথমে আমরা যে ইউ এন্ড ইন্টার দিয়ে যে ইউনিটটা নির্ধারণ করলাম ওখানে আমরা দিছিলাম কি, আর্কিটেকচারাল দিলাম। তো যদি আমি ডেসিমেল দিতাম বা মিলিমিটার সেন্টিমিটার নিয়ে কাজ করতাম তাহলে আমি অবশ্যই ডেসিমেলটা এখানে নির্ধারণ করতাম। অর্থাৎ আপনি অবশ্যই আগে ইউনিট যেটা দিচ্ছেন সেটার সাথে মিল রেখেই আপনি এটা কাজটা করবেন। তো আমি যেহেতু আগেরটাতে দিছি আমি আর্কিটেকচারাল, সেক্ষেত্রে আমি এখান থেকে আর্কিটেকচারালটা নির্ধারণ করলাম। এরপরে দেখেন প্রিসিশনটা, দেখেন এখান থেকে আপনি 0 ফিট 0 ইঞ্চি নির্ধারণ করতে পারবেন অথবা স্কেলে ভাগ করতে পারবেন। তো আমি এখান থেকে 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখেন আলটিমেট ইউনিট, এটা আমি পরে দেখাবো পরবর্তী কাজের সময়। এরপরে দেখেন এখান থেকে ফিট, এখানে কোনো কাজ নাই, টেক্সটে কাজ আছে। এখানে সাইজটা, অর্থাৎ আপনার যে ডাইমেনশনটা আছে এটার যে সাইজটা এটা আমরা নির্ধারণ করব। তো এখানে একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, সেটা হচ্ছে যে 6 ইঞ্চ নির্ধারণ করলাম। এরপরে সিম্বল এন্ড অ্যারো, অর্থাৎ এখান থেকে শুরু এবং শেষটা কেমন হবে সেটা চাইলে আপনি আরেকটা টেক্সটের বিষয়টা আরেকটু দেখাই। টেক্সটে যদি এই টেক্সটটা হচ্ছে যে এইটা, যদি আমি এখান থেকে কালার করতে চাই তাহলে এখান থেকে কালার করতে পারবো। ঠিক আছে, তো যদি কালার করতে না চাই তাহলে এখান থেকে বাইলেয়ার রেখে দেবো। এরপরে দেখেন এখান থেকে ফিল কালার কোনটা, এটার মাঝখানে যে একটা কালার আছে এটা হচ্ছে যে ফিল কালার। দেখেন আমি কালার করতেছি।
তো যাদের দরকার তারা করবেন, নাহলে নান করে রেখে দিবেন। ওকে, আচ্ছা, এই টেক্সটগুলো চাইলে পরিবর্তন করতে পারবেন। এই যে 3 ডট যেটা দেখতেছেন না, এখান থেকে গিয়ে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। তো আমার এটা আসলে দরকার নেই, আমি এই জন্য করলাম না। আচ্ছা, এরপরে সিম্বল অ্যারো যেটা, এটা হচ্ছে যে আপনি এখান থেকে শুরুটা কেমন হবে এবং শেষটা কেমন হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা ডিজাইনের যদি শুরু এবং শেষের মাপটা যদি দেখাতে চাই, তখন আমাদেরকে অবশ্যই এই মাপগুলা নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তো আমি এটা করলাম না, আমি জাস্ট হচ্ছে যে এখানে শুরু এবং শেষ যা আছে তাই থাক, অথবা আর্কিটেকচারাল ট্রিক দিলেও দিতে পারি। তো আমার কোর্স স্টিল যেটা আছে ওটাই থাকুক, কোনো সমস্যা নেই। তো লাইনটা হচ্ছে যে কোনটা, এই লাইনটা হচ্ছে যে এইটা, অর্থাৎ এই যে শুরু এবং শেষটা, অর্থাৎ একটা ডিজাইনের প্রথম শুরু এবং শেষের যে মাপটা, অর্থাৎ মিডলে যে ডাইমেনশনটা থাকবে সেটা নির্ধারণ করার জন্য যে লাইনটা থাকবে সেটা হচ্ছে যে এই লাইনটা। তো আমি যদি এখান থেকে কালার করি তাহলে সহজে বুঝতে পারবেন। দেখেন আমি এখান থেকে কালার করলাম, দেখেন বুঝতেছেন তো, তাই না? ওকে, না করলে এখানে বাই লেয়ার রেখে দিবেন। তো এখানে আপাতত আর কোনো কাজ নাই, মেন কাজ ছিল আমার জাস্ট ইউনিট ফরম্যাটটা, প্রিসিশনটা, টেক্সটটা, এগুলো ছিল মেন কাজ। ওকে, তো আমি এখান থেকে ওকে দিলাম, আর হচ্ছে যে সেট কারেন্ট দেন ক্লোজ। আমার স্টেপ নাম্বার 2 শেষ। ঠিক আছে, তো আমি যদি 2007 এর কিভাবে করবেন সেটা যদি দেখাই, সেম আমি জাস্ট শর্ট কমান্ড দিচ্ছি কি ডি ইন্টার। তো ডি ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন চলে আসছে। তো আমি এখান থেকে সেম ভাবে মডিফাইতে যাব, এখান থেকে প্রাইমারি ইউনিট থেকে যে ইউনিটে কাজ করব, মানে আগে নির্ধারণ করলাম সেটা এখান থেকে নির্ধারণ করব। আমি এখানে আর্কিটেকচারাল দিলাম। এরপরে দেখেন এখান থেকে যদি স্কেলটা আমি ভাগ না করি তাহলে আমি এটা দিব 0 ফিট 0 ইঞ্চি। এরপরে দেখেন টেক্সট, এই টেক্সটটা আমি সাইজটা আমি চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে যে 6 ইঞ্চ, অর্থাৎ স্ট্যান্ডার্ড যে সাইজটা সেটা আমি এখান থেকে নির্ধারণ করলাম। আচ্ছা, এরপরে দেখেন সিম্বল এন্ড অ্যারো আগে যেগুলো বলছি সবগুলাই সেম। তাহলে মেন কোনটা ছিল? মেন হচ্ছে যে আমরা প্রাইমারি ইউনিটের কথা বলছিলাম, আর হচ্ছে টেক্সটের কথা বলছিলাম। ওকে, তো এখানে আর কিছুই না, জাস্ট ওকে দিলাম, সেট কারেন্ট দেন ক্লোজ। ওকে, আমাদের 2 নাম্বার স্টেপ শেষ। তো স্টেপ নাম্বার 3 আমরা কাজ করব কিভাবে? স্টেপ নাম্বার 3 হচ্ছে যে লিমিট সেটআপ করব। লিমিটটা কি? লিমিট হচ্ছে যে সীমা, অর্থাৎ আপনার এই ওয়ার্কিং স্পেস বা ওয়ার্কিং এরিয়াটা, আমরা কত বড় হয় সেটা আমরা জানি না। তো আমরা চাচ্ছি যে এখানে একটা মনে করলেন যে আপনার এই মাপটা, অর্থাৎ যে ওয়ার্কিং স্পেসটা আছে এটা একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর রাখতে। তো সেটা কিভাবে করব দেখেন একটু, LIMITS লিখে ডবল ইন্টার। এখানে আমরা কয়টা ইন্টার দিলাম? যেহেতু আমরা শর্টকাটের কথা বললাম তো এই জন্য হচ্ছে যে 2টা ইন্টার দিলাম। তো এরপর এখান থেকে আমরা পরিমাপটা দেব। আমি এখানে উদাহরণস্বরূপ 500 ফিট বাই 500 ফিটও দিতে পারি, অথবা 1000 ফিট বা 1000 ফিট, আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে আপাতত 500 ফিট দিলাম। আমার লক করার জন্য আমাকে কি করতে হবে? কিবোর্ডে ট্যাব ইউজ করতে হবে, অথবা কমা দিলেও হবে। দেখেন আমি কমা ইউজ করলাম, এরপরে সাথে সাথে লক হয়ে গেল। এরপর একটা মাপ দেব জাস্ট 500 ফিট ইন্টার দিলাম, আমার এটা হয়ে গেল। ঠিক আছে, দেখেন আমার এখানে হওয়ার পর আমি একটা ইন্টার দিলাম, আমার এটা হয়ে গেছে। কিন্তু এরকম থাকা অবস্থা আমি কি করব? জেড ইন্টার, এই ইন্টার দেব, মানে জুম ইন্টার, অল ইন্টার। আবার এখানে সেন্টারে আসার জন্য বা নির্দিষ্ট এরিয়াতে আসার জন্য আমি জেড ইন্টার দিলাম। ওকে, এরপর এসকেপ দিয়ে আমি সবকিছু শেষ করে তারপর আবার নতুন করে শুরু করব। তাহলে আমাদের স্টেপ নাম্বার 3 শেষ। আচ্ছা, স্টেপ নাম্বার 4 এ আমরা কি করব? স্টেপ নাম্বার 4 এ হচ্ছে এই যে দেখেন ইউসিএস আইকন যেটা দেখতেছেন, এই ইউসিএস আইকনটা, তার আগে আমি 2007 এ কিভাবে কাজ করবেন সেটা একটু দেখাচ্ছি। এখানে দেখেন LIMITS লিখে ডবল ইন্টার। সেম ভাবে আমি 500 ফিট দিলাম, কমা 500 ফিট। ঠিক আছে, 500 ফিট ইন্টার, জেড ইন্টার, এ ইন্টার। তাহলে আমাদের দেখেন স্টেপ নাম্বার 3 শেষ। এখন আমরা স্টেপ নাম্বার 4 যাব। তো আমরা সেম ভাবে আমরা 2021 আগে করি। তো সেটা করার জন্য দেখেন আমাদের ইউসিএস আইকন মানে ইউজার কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের নির্ধারণ মানে ঠিক করতে হবে। তার জন্য দেখেন এটা হচ্ছে যে অনেক সময় আমি যখন জুম ইন জুম আউট করি অনেক সময় ঝামেলা করে। তো এটাকে আটকানোর জন্য আমরা কি করব? শুধু কিবোর্ডে পি আর ইন্টার দেব, পি আর ইন্টার মানে প্রপার্টি সেটিং। এই প্রপার্টি সেটিং এর আরো অনেক কাজ আছে, সেটা আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ এটা দেখব। ওকে, তো এখান থেকে ইউসিএস আইকন এট অরিজিনের এখানে যাব, এখান থেকে গিয়ে কি করব? নো দিয়ে দেব, যেন সে নড়াচড়া না করে। ওকে, আচ্ছা, এর আগের গুলো হচ্ছে যে যদি আপনি রাখতে চান তার জন্য ইউজ দিবেন, যদি না রাখতে চান তাহলে নো দিলে এটা চলে যাবে। তবে আমার এটা তো দরকার, অবশ্যই এটা রাখতে হবে। তো এখান থেকে দেখেন এখানে যদি আমি ইউজ দিই তাহলে সেটা নাড়াচাড়া করবে, মানে 2 নাম্বারটা ইউসিএস আইকন এট অরিজিন এটার মধ্যে যাবেন, যাই নো দিলে আপনি এটা নড়াচড়া করবেন না, আর ইউজ দিলে এটা নড়াচড়া করবে। ওকে, তো দেখেন এখানে আমি কি দিলাম? নির্ধারণ করলাম, নো ইউজ করলাম। ওকে, তো এখানে দেখেন এখন আর নড়াচড়া করবে না, যেভাবে আছে ওভাবে থাকবে।
আচ্ছা দেখেন এরপরে আমি 2007 এর ভিতরে কিভাবে করব 2007 ভার্সনে আমি সেম ভাবে পিআর ইন্টার মানে প্রপার্টি সেটিং পিআর ইন্টার দিয়ে দেখেন এরপরে আমি কি করব এখান থেকে নিচে যাব এমআইএসসি এর এখানে এই যে সেম ভাবে বললাম এই যে ইউসিএস আইকনেট অরিজিন এর মধ্যে গিয়ে কি করব নো দিয়ে দেব তাহলে এটা আর নড়াচড়া করবে না ক্লিয়ার ওকে এরপরে আমি স্টেপ নাম্বার 4 আমি শেষ করলাম স্টেপ নাম্বার 5 তো আমি এতক্ষণ পর্যন্ত যে স্টেপগুলো দেখালাম এগুলো আপনাকে করতে হবে তো স্টেপ নাম্বার 5 এ দেখাবো হচ্ছে যে ড্রাফটিং সেটিং তো সেটা কিভাবে করব ডিএস ইন্টার দিলাম ডিএস ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে অবজেক্ট স্নাফ এটা অবশ্যই টিক মার্ক দেওয়া থাকতে হবে আর সিলেক্ট অল করে দেব এরপরে আদার্স অন্যান্য কাজ যেগুলো আছে সেটা ধারাবাহিকভাবে দেখাবো এখানে জাস্ট ওকে দেব হয়ে যাবে আচ্ছা তো 7 এর ভিতরে কিভাবে করবেন সেম ডিএস ইন্টার দিলে আপনার এটা চলে আসবে সেম ভাবে আমার টিক মার্ক থাকবে আর এখানে সিলেক্ট অল দেন ওকে ঠিক আছে তো স্টেপ নাম্বার 5 আমাদের কমপ্লিট স্টেপ নাম্বার 6 এ আমরা কি করব তো স্টেপ নাম্বার 6 এ আমরা কি করব সেটা হচ্ছে যে অপশন সেটিং করব ওপি ইন্টার এটা শর্টকাট কমান্ড আছে যে ওপি ইন্টার দিয়ে এখান থেকে দেখেন আমরা চাইলে এই দিক থেকে শুরু করতে পারি অথবা এই দিক থেকে শুরু করতে পারি তো আমি এখান থেকে ডিসপ্লেতে যাব প্রথমে ডিসপ্লেতে গিয়ে চাইলে আমি এই কালারটা ওয়ার্কিং স্পেস বা ওয়ার্কিং এরিয়ার যে কালারটা আছে চাইলে আমি এটা পরিবর্তন করতে পারি তো সেটা কিভাবে করব দেখেন এখানে কালার আছে কালারে গিয়ে আমি এখান থেকে দেখেন 2D মডেল স্পেস ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড এবং এখান থেকে চাইলে আমি কালারটা চেঞ্জ করতে পারবো তো দেখেন এখান থেকে যদি আমি অন্য কোনো কালার দিতে চাই মানে ওয়ার্কিং স্পেস বা ওয়ার্কিং এরিয়াটা সেটা নির্ধারণ করব কিভাবে জাস্ট হোয়াইটটা আমি নির্ধারণ করলাম অ্যাপ্লাই এন্ড ক্লোজ দেখেন অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলাম সাথে সাথে আমার পরিবর্তন হয়ে গেছে তো আমি এটা আসলে পরিবর্তন রাখবো না আপনাদের ইচ্ছা আপনারা যদি পরিবর্তন করতে চান সেটা করতে পারবেন জাস্ট আমি ব্ল্যাকটা নির্ধারণ করলাম অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিয়ে দিলাম আমার আগেরটা হয়ে গেল ওকে এরপরে কার্সর সাইজটা আমি একটু দেখাই কার্সর সাইজ কোনটা আমি এটা কেটে দিলাম এটা হচ্ছে যে এইটা যে আমি নাড়াচাড়া করতেছি এটা হচ্ছে যে কার্সর সাইজ তো এটা নির্ধারণ সেটিং করব কিভাবে আবারও সেম ভাবে আমি শর্ট কমান্ড দিচ্ছি ওপি ইন্টার ওপি ইন্টার দেওয়ার সাথে সাথে আমার আগের মতো হয়ে গেল তো এখান থেকে আমার কার্সর সাইজটা আমি এখন চেঞ্জ করব দেখেন ডিসপ্লেতে যাব এই যে দেখেন কার্সর সাইজটা আমি ফুল করে রাখলাম আমি যদি এটা একটু কমাই দিই এটা যদি আমি কমাই দিই দেখেন আমি 50 করে দিলাম 50 করলাম অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম দেখেন আমার এটা ছোট হয়ে গেছে তার মানে আপনি আপনার ইচ্ছা আপনি কিভাবে করবেন আমি ওপি ইন্টার দিয়ে আবার অপশন সেটিং করে আমি এটা ফুল করে দিলাম ওকে আচ্ছা এরপরে হচ্ছে যে আপনি এখান থেকে ড্রাফটিং সেটিংটা চাইলে অটো স্নাফ মেকার সাইজ এটা একটু বড় করে দিলেন আর হচ্ছে এফআরএস এর সাইজটা আপনি বড় করে রাখলেন আমার মতো করে আমি যতটুকু রাখলাম আর কি এরপর সিলেকশনটা আপনি কিভাবে প্রিক বক্স কিভাবে মানে হচ্ছে যে আমি যে দেখালাম কার্সর সাইজের মাঝখানে যে বক্সটা ওটা হচ্ছে যে আপনি কতটুকু রাখবেন সেটা আর এটা হচ্ছে গ্রিপ বক্স হচ্ছে যে আপনি সিলেক্ট করার পরে কোনো লাইন যদি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনার ওই কালারটা কেমন হবে সেটাই হচ্ছে যে এটা দেখাচ্ছে ওকে তো দেখেন হচ্ছে যে সবকিছু করার পরে আপনি দিবেন হচ্ছে যে অ্যাপ্লাই এরপর হচ্ছে যে ওকে তাহলে দেখেন আমার স্টেপ নাম্বার 6 শেষ তো 2007 এর ভিতরে আপনি কিভাবে করবেন সেটা আমি একবার দেখাচ্ছি তো সেটা করার জন্য আপনি কি করবেন এখান থেকে সেম ভাবে অপশন সেটিং অপশনের শর্টকাট কমান্ড আছে ওপি ইন্টার দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে ডিসপ্লেতে গিয়ে কালার থেকে চাইলে সেম ভাবে আপনি পরিবর্তন করতে পারবেন কিন্তু আমার এটা পরিবর্তন করার দরকার নাই আমি জাস্ট অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিয়ে দিলাম আগের মতো থাকলো এরপরে কার্সর সাইজ যেটা আছে এটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন আমি যে বললাম এখান থেকে আপনি চাইলে কম বেশ করতে পারবেন ওকে তো এরপর হচ্ছে যে ড্রাফটিং সেটিংটা আপনি অটো স্ন্যাপ মেকার সাইজ যেটা হচ্ছে যে আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন আর এফআরএস এর সাইজটা আপনি চাইলে বড় ছোট করতে পারবেন এরপরে সিলেকশন দেখেন সেম ভাবে আমি আগে যেটা বললাম 2021 এর ভিতরে সবটাই কিন্তু সেম ওকে আচ্ছা তো এখানে আমার আর কোনো কিছু করার দরকার নাই ডান ওকে দেব ওকে আচ্ছা আমার দেখেন আমি 2007 এর ভিতরে এবং 2000 আপডেট ভার্সন 2021 এরপর কিভাবে কাজ করবেন দুইটাই আমি কিন্তু দেখাচ্ছি লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে যে সেভ করবেন কিভাবে সেভের বিষয়টা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন বার দেখতেছেন এখান থেকে গিয়ে চাইলে আপনি এখান থেকে সেভ করতে পারবেন দেখেন এখানে লেখা আছে শর্টকাট কমান্ড আছে যে কন্ট্রোল এস আর আছে যে সেভ অ্যাজ এবং সেভের ভিতরে পার্থক্যটা কি আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে এই কাজটা যদি আপনি সেভ করতে চান তার জন্য দেখেন কিবোর্ডে শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল এস যদি দেন সেক্ষেত্রে আপনার এই অপশনটা আসবে আসার পরে দেখেন আমার এখানে টাইটেল বারে একটা নাম শো করতেছে ড্রয়িং 1 ডিডব্লিউজি অর্থাৎ আপনি যখন একটা বিল্ডিং এ ডিজাইন করবেন বা একটা যে কোনো একটা কাজ করবেন তখন আপনার ফাইলটা অবশ্যই সেভ করতে হবে তো সেটা আপনি কিভাবে করবেন
দেখেন আমি জাস্ট কিবোর্ডে শর্টকাট কমান্ড দিলাম হচ্ছে কন্ট্রোল এস দিলাম, এরপর ফাইল নেম আপনি যে নামে ফাইলটা রাখতে চাচ্ছেন সেই নামটা আপনি এখান থেকে নির্ধারণ করবেন। তো আমি এখান থেকে আপাতত আমার নামটাই দিলাম, মাহফুজ দিলাম, MAHFUZ দিলাম। ওকে, এরপরে দেখেন এখান থেকে আপনি কোন ফোল্ডারে সেভ করবেন সেটা আপনি নির্ধারণ করবেন। চাইলে ডেস্কটপে সেভ করতে পারবেন, তবে দরকারি ফাইলগুলো কখনো ডেস্কটপে রাখা উচিত না। আপনি কোথায় রাখবেন? তাহলে রাখবেন হচ্ছে যে আপনার ড্রাইভে রাখবেন। তো সেটা কি কোথায়? আমি আপাতত আমার ডি ড্রাইভে রাখলাম। আমি যেহেতু টুইনসফটে ক্লাস নেই, আপাতত টুইনসফটের একটা ফোল্ডার করে রাখলাম, ফোল্ডারের ভিতরে রাখলাম আমি। ঠিক আছে, বিন্দু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রাখলাম, বিন্দু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রাখলাম, এর ওয়ার্কের ভিতরে উদাহরণস্বরূপ আমি এখানে রাখলাম সেভ। দেখেন আমার অলরেডি এর আগে ছিল আমার এখানে ড্রয়িং 1DWG, এরপরে আমার হয়ে গেছে আমি যে নামটা দিলাম, অর্থাৎ আমার যে নামটা দিলাম মাহফুজ, এই মাহফুজ দেওয়ার সাথে সাথে টাইটেল বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারছি আমার ফাইলটা সেভ হয়ে গেছে। ওকে, এখন আমরা 2007 এর ভিতরে তাহলে করব কিভাবে? সেম আপনি কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিলে সেভের অপশনটা চলে আসবে। আপনি এখান থেকে কোন ফোল্ডারে সেভ করবেন এবং কোন নামে সেভ করবেন সেটা আপনি এখান থেকে নির্ধারণ করবেন। ওকে, ঠিক আছে। তো এখন আমি আর 7-এ দেখাচ্ছি না, সেভ অ্যাজটা একটু দেখাই দিই আপনাদেরকে। লাস্ট যে কমান্ডটা আমরা বললাম সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্যটা কি? তো দেখেন এখানে ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে এটার শর্টকাট হচ্ছে যে, দেখেন একটু খেয়াল করেন, এটা শর্টকাট হচ্ছে যে শিফট কন্ট্রোল এস। সেভ অ্যাজ এর শর্টকাট হচ্ছে যে শিফট কন্ট্রোল এস দিলে আপনার এটা চলে আসবে। দেখেন আমরা এখান থেকে এটা নিলাম, দেওয়ার পরে সেভ অ্যাজ এর কাজটা কি? যদি আমার সেভকৃত ফাইলটা অর্থাৎ আমার নামে যে ফাইলটা ছিল এই ফাইলটা যদি আমি পুনরায় অন্য কোনো ফোল্ডারে যদি সেভ করতে চাই, তাহলে আমি এই সেভ অ্যাজ এর মাধ্যমে কিন্তু পুনরায় আবার সেভ করতে পারবো অন্য কোনো ফোল্ডারে। ঠিক আছে, এটা গেল একটা স্টেপ। এরপরে সেভ অ্যাজ এর কিন্তু তিনটে স্টেপ, তিনটা কাজ করতে পারবেন আপনি অটোক্যাড এর মধ্যে। তো সেটা দেখেন, একটা হচ্ছে যে আপনি যে কোনো পুনরায় আপনি যে কোনো একটা ফোল্ডারে আপনি সেভ করতে পারবেন, আবার হচ্ছে যে আপনি যদি অন্য কোনো ফোল্ডারে আপনি রাখতে চান তাহলে সেভ অ্যাজ এর মাধ্যমে করতে পারবেন। এরপরে ফাইল টাইপ, আর একটা বিষয় হচ্ছে যে মনে রাখবেন আমি 2021 এর ভিতরে আপনাদের কাজটা দেখাচ্ছি। এখন আপডেট ভার্সন হচ্ছে যে 2021, কিন্তু সবাই তো আর আপডেট ভার্সন ইউজ করতে পারে না। মনে করলেন যে যদি কেউ লো ভার্সন ইউজ করে, তখন তার লো ভার্সনটাতে আপডেট ভার্সনের কোনো কাজ তো আর ওপেন হবে না। তার জন্য তার ফোল্ডার মানে অটোক্যাডের মধ্যে তার এটা ওপেন হওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে জাস্ট হচ্ছে যে লো ভার্সন একটা হচ্ছে সেভ করে দিবেন। মনে করলেন যে উদাহরণস্বরূপ তার অটোক্যাড সে ইউজ করে হচ্ছে যে 2018, তো আপনি কি করবেন 18 দিয়ে আপনি একটা ফাইল সেভ করে তার কাছে পাঠিয়ে দিলেন, তাহলে তার অটোক্যাড 2018 এর ভিতরে সেটা অন হবে। যেহেতু আমার ভার্সন হচ্ছে যে 2021, তারটা হচ্ছে যে 2018, তাহলে এর ভিতরে আপনি যদি এরকম একটা ফাইল সেভ করে পাঠান তাহলে তার এখানে অন হবে, নাইলে অন হবে না। বুঝছি? তার মানে আমরা এই কাজটা করার জন্য সেভ অ্যাজটা ইউজ করতে পারি। আর লাস্ট হচ্ছে যে আমরা আরেকটা হচ্ছে DXF ফরম্যাট, অর্থাৎ আমরা যখন 3D কাজ করব, অর্থাৎ একটা বিল্ডিং এর যখন 3D কাজ করব তখন আমাদেরকে অবশ্যই DXF ফরম্যাটে একটা সেভ দিতে হবে। উদাহরণস্বরূপ আমরা যখন একটা বিল্ডিং এর যখন ওয়াল অনেকগুলো আছে, কলাম আছে, ঠিক আছে, তো ওয়ালগুলা যদি আমি একটা ক্লিক করি এই DXF ফরম্যাটের মাধ্যমে, জাস্ট একটা ক্লিক করলে এক্সট্রুডের মাধ্যমে মানটা দিলে সাথে সাথে আমার এটা বর্ধিত হয়ে যাবে। বুঝছি? তো তার মানে আমরা তিনটা স্টেপ বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে সেভ অ্যাজ এর। ওকে, তো এখন দেখেন আমি জাস্ট আর কিছু করলাম না, আমি 7 এর ভিতরে সেমটাই দেখাচ্ছি। এখানেই দেখেন ফাইল থেকে সেভ অ্যাজ, এই যে দেখেন এটারও শর্টকাট সেম কমান্ড শিফট কন্ট্রোল এস। ওকে, তো আজকে এই পর্যন্তই, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল। তারপর আমি বলছিলাম যে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ 2007 এবং 2021 এর মধ্যে কিভাবে অটোক্যাডে কাজ করে আমি স্টেপ বাই স্টেপ সবগুলাই টিউটোরিয়াল আপলোড করব আপনাদের জন্য। তো ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে আমি কমান্ড নিয়ে আলোচনা করব, জাস্ট কিভাবে A to Z কাজ করবেন সেটা। জাস্ট আজকে হচ্ছে যে কিভাবে ফেসটা সেটআপ করবেন সেটা নির্ধারণ করলাম জাস্ট। ওকে, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।